মূলত নেতাকর্মীরা এখানটায় যেহেতু রাজধানীর শেরেবাংলা নগর থেকে শুরু করে বেশ কিছু থানা রয়েছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিএনপি থেকে শুরু করে যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানটায় জড়ো হচ্ছে তাদের যে নেতা তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য তারা সেটি করছেন। এবং একই সাথে যেমনটি বলছিলাম যে মূলত তারেক রহমানের যে আজকের তৃতীয় দিনের কার্যসূচি, যেহেতু সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, খুব বেশি দিন বাকি নেই, সেই সময়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা দেওয়ার যে একটি ব্যাপার রয়েছে, যেহেতু 29 তারিখের মধ্যে সেই ব্যাপারটি সারতে হবে এবং পরবর্তীতে অন্যান্য কার্যসূচিগুলো রয়েছে এবং সবশেষ যে মাহেন্দ্রক্ষণ সেই যে নির্বাচন যেটিকে বলা হচ্ছে প্রায় ইতিহাসের সেরা নির্বাচন, সেই ইতিহাসের সেরা নির্বাচনে অংশ নিয়ে এবং তারেক রহমান কিংবা বিএনপির যে খারাপ সময় কিংবা দুর্দিন বলা হয়ে থাকে যে প্রায় 1.5 যুগের মতো সময় তাদের যে দুর্দিন গিয়েছে কিংবা তারা যেটিকে বলছিল যে ফ্যাসিবাদী আমলের কারণে কিংবা ফ্যাসিবাদী কাঠামোর কারণে মূলত বিএনপি জামাত সহ বেশ কিছু দল তারা তারা উৎসাহের মধ্য দিয়ে রয়েছে যে কবে নির্বাচনটি আয়োজন হবে কিংবা নির্বাচন যেহেতু খুব বেশি দিন বাকি নেই, বলা চলে প্রায় 1.5 মাসের মতো সময় বাকি রয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোট। আমরা আরও একটি বিষয় যেমনটি লক্ষ্য করছিলাম যে তারেক রহমানের গাড়ি বহ ধরে মূলত যে একটি উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার কিংবা বিশেষ করে সাধারণ মানুষেরই মধ্য থেকে যেহেতু ভোটাররা রয়েছেন, সেই ভোটাররা মূলত যে বিএনপি কিংবা তারেক রহমানের কাছ থেকে যে বিষয়টি আশ্বস্ত হতে চায় যে তাদের মূলত গণতান্ত্রিক যে অধিকার রয়েছে, তাদের যে অন্যান্য যে আর্থসামাজিক তাদের যে ব্যাপারগুলো রয়েছে তারা সে বিষয়টি নিশ্চিত হতে চায়। এবং আরও একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে তারেক রহমান মূলত তাদেরকে আশ্বস্ত করার জন্য তিনি যখন সংবর্ধনার আয়োজনে তিনি বক্তব্য রাখেন, তিনি কথা বলেন, তার কথার মধ্য দিয়ে যেমনইভাবে ছিল 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই সাথে 24-এর গণঅভ্যুত্থান, সেই শহীদদের সেই দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করে মূলত তারেক রহমান তিনি কথা বলেছিলেন। এবং আমরা সেখানটায় যেমনটি লক্ষ্য করছিলাম তিনি বলেছিলেন যে তার একটি পরিকল্পনা রয়েছে, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই বিষয়টি তিনি বলেছিলেন সেই পরিকল্পনা ধরে নেওয়া যেতেই পারে, যেহেতু তিনি প্রায় বিগত সময়ে যে ফ্যাসিবাদী সময়টি ছিল সেই সময়ে যে গণতান্ত্রিক অধিকার কিংবা দেশে ফিরে আসার যে একটি সংসদ ছিল, তার যে সংকল্প ছিল যে দেশে ফিরে এসে তিনি গণতন্ত্রের হাল ধরবেন কিংবা বিএনপির হাল ধরবেন। বিশেষ করে আমরা দেখেছিলাম যে বিএনপি যেহেতু অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলেরই কিন্তু যে মাঝখানে যে সময়টি গিয়েছে যে বেগম জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে কিংবা তাকে বিভিন্নভাবে তাকে গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখা হয়েছে এবং সেই সাথে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের কিংবা সমমনা দলগুলো ছিল, আমরা সেখানটা জামাতেরও অংশগ্রহণ দেখেছি। এবং একই সাথে একটি বিষয় লক্ষ্য করছিলাম, যখনই তারেক রহমান দেশে প্রবেশ করে তখনই আমরা দেখেছিলাম যে জামায়াতের পক্ষ থেকে কিন্তু জামায়াত সেই সাথে এনসিপির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে এনসিপি তাদের পক্ষ থেকে মূলত তারেক রহমানকে স্বাগত জানানো হয়েছিল, যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনের যে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের একটি ব্যাপার রয়েছে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যাপারের মধ্যে আমরা দেখেছিলাম যে যেহেতু সবগুলো দলেরই কম বেশি সেটি প্রয়োজন, সেই ব্যাপারটি কিন্তু আমরা দেখেছিলাম যে তারেক রহমানকে আশা ঘিরে মূলত রাজনীতির মাঠে কিংবা গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলগুলো একটি সারিবদ্ধভাবে তারা কিন্তু এগোনোর একটি প্রতিক্রিয়া জানাচ্ছে। এবং একই সাথে যেহেতু শহীদ ওসমান হাদী সম্প্রতি তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন, তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মূলত তাকে গুলি করা হয়, যার পরবর্তীতে আমরা দেখেছিলাম তিনি মূলত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরবর্তীতে তিনি জীবনের মায়া ত্যাগ করেন কিংবা তিনি মারা যান। সেই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে মূলত শুধুমাত্র বিএনপি নয়, জামাত থেকে শুরু করে এনসিপি এবং বিপুল পরিমাণে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই কিন্তু ব্যাপারটিকে নিয়ে খুব ভালোভাবে বলছিল। এবং একটু আগে যেমনটি লক্ষ্য করছিলেন যে তারেক রহমান যেহেতু শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে যায় এবং এর আগে আমরা দেখেছিলাম যে ইনকিলাব মঞ্চের যে একটি কর্মসূচি চলছে শাহবাগে, মূলত শহীদ ওসমান হাদীকে যাদের মৃত্যুর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা দেখেছিলাম তারেক রহমানের বক্তব্যের মধ্যেও কিন্তু সেই শহীদ ওসমান হাদীর যে ত্যাগ, সেই শহীদ ওসমান হাদীর যে সংকল্প, তাকে নিয়ে যে পরিকল্পনাগুলো কিংবা তার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে এবং বিভিন্ন বিষয়গুলো তিনি যেহেতু প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, তিনি সেটি পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এবং আজকের এই মুহূর্তে এসে এই সময়ে এসে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু একটা সময় তিনি দেশেরই ভোটার ছিলেন, বাংলাদেশেরই ভোটার ছিলেন এবং
সবশেষ যখন আমরা দেখেছিলাম যে 2008 সালে ছবিযুক্ত ভোটার তালিকা করা হয় হুদা কমিশনের পক্ষ থেকে, সে সময় মূলত তারেক রহমান দেশে না থাকার কারণে, সেই প্রক্রিয়ায় যুক্ত না থাকার কারণে মূলত তিনি ভোটার তালিকা থেকে তার নামটি কাটা পড়ে কিংবা বাদ যায়, সেই জন্য মূলত তারেক রহমান এখানে এসেছেন। এবং একই সাথে এখানে ভোটার তালিকা আইনে যে নিয়মটি রয়েছে, মূলত তফসিলের পরবর্তীতে স্বাভাবিকভাবে কাউকে ভোটার করার সুযোগ নেই, তবে নির্বাচন কমিশন চাইলে তাদের কমিশন সভার মাধ্যমে সেই ব্যাপারটি করতে পারে। আমরা কথা বলছিলাম, সকাল থেকে জানার চেষ্টা করছিলাম সেই প্রক্রিয়াটি কতদূর হতে পারে। আমরা দেখেছিলাম সকালেই নির্বাচন কমিশন সচিবালয়ে এসেছিলেন যে ইসি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, এবং সেই সাথে এনআইডি তথা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যে মহাপরিচালক রয়েছেন, তারা কিন্তু এই প্রক্রিয়াগুলো তারা দেখভাল করছেন, এবং তাদের যে কর্মকর্তাগুলো রয়েছে আজকে সরকারি ছুটির দিন হওয়ার পরেও আমরা দেখেছিলাম সেই তৎপরতাগুলো এগিয়ে চলছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান তারা কিন্তু অনলাইনে তাদের যে আবেদন সেটি সম্পন্ন করেছেন গুলশানের একটি ঠিকানায়। মূলত আমরা আরও একটি বিষয় যেমনটি বলছিলাম, কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন জোবায়দা রহমান এবং সেই সাথে জাইমা রহমান। যে ব্যাপারটি হয়েছে মূলত তারেক রহমানের ভোটার ইস্যু নিয়ে যেমনটি বলছিলাম, যে কমিশন চাইলে তাদের এই তালিকায় তাকে যুক্ত করতে পারে বিশেষভাবে, যেহেতু তফসিল হয়ে গিয়েছে চলতি মাসের 11 তারিখে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি তফসিল ঘোষণা করেন। সেই তফসিলের মধ্যে আমরা যেমনটি দেখেছিলাম যে চলতি মাসের তথা আর দুদিন পর 29 ডিসেম্বর মূলত মনোনয়নপত্র জমার যে শেষ তারিখ সেটি আমরা জানতে পেরেছি। সেহেতু তারেক রহমানকে আমরা আরও একটি বিষয় জানতে পেরেছিলাম যে তিনি বগুড়া 6 আসনের হয়ে তার মনোনয়নপত্র নেওয়া হয়েছে, তবে তিনি যেহেতু মনোনয়নপত্র জমা দিবেন সেই মনোনয়নপত্রের মধ্যে তার একটি ভোটার নাম্বার যুক্ত করতে হবে, সেই ভোটার নাম্বারটি মূলত আজকে পেতে পারেন। আমরা জানতে চেয়েছিলাম এনআইডির মহাপরিচালক, তিনি যেমনটি বলেছিলেন যে যেই ভোটার তালিকা কিংবা তার যে ভোটার যে আবেদন রয়েছে সেই আবেদনটি 7 থেকে 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হতে পারে, এবং তিনি এনআইডি পাবেন বলে তিনি এমনটি জানিয়েছেন। এবং এর আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন নির্বাচন কমিশনারের সাথে, সচিবের সাথে কথা বলছিলাম, সেই সাথে ইসি সচিবালয়ের যে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যেটি বলছিলেন যে এটি শুধুমাত্র তারেক রহমানের জন্য নয়, তফসিলের পরবর্তী সময়ে অন্য যে কোনো সাধারণ জনতার জন্য এই ব্যাপারটি রয়েছে যে ভোটার তালিকায় যুক্ত করা কিংবা ভোটার স্থানান্তরের জন্য। মূলত আমরা যেমনটি বলছিলাম যে তারেক রহমানের যেহেতু তিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বলা চলে বেগম জিয়া অসুস্থতা বেশ খারাপ অবস্থায় রয়েছে, তার শারীরিক অবস্থা, সেটা ঘিরে মূলত এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি বিএনপি সহ সারা দেশের নজর, কিংবা যারা ভোটার রয়েছেন, সমর্থক রয়েছেন এই বিএনপির, তারা কিন্তু মূলত তারেক রহমানকে নিয়ে তাদের যে পরিকল্পনা, তাদের যে উৎসাহ, তাদের যে আমেজ, তাদের যে চাওয়া পাওয়া, তারা সেটি মেলে ধরছেন। এবং রাস্তার দুধারে মূলত তারা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য তারা কিন্তু সেটি করছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে মূলত তারেক রহমান যেহেতু একেবারে কাছাকাছি জায়গায় চলে এসেছেন, ইতিমধ্যে আমরা যেটি লক্ষ্য করছি যে আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশন সচিবালয় রয়েছে এবং সেই সাথে ইটিআই রয়েছে, সেটি ঘিরে মূলত আশপাশের সড়কে আমরা বেশ নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বহরগুলো তারা কিন্তু আসছেন, এবং সেই সাথে তারা সেটি নিশ্চিত হতে যাচ্ছেন যে তারেক রহমান আশা ঘিরে যেন কোনো প্রকার নিরাপত্তা সংশয় না থাকে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে আমরা কয়েক স্তরের নিরাপত্তা লক্ষ্য করছি, এবং ইতিমধ্যে বের হয়ে যাচ্ছেন তারেক রহমান এবং সেই সাথে তারেক রহমানের সহধর্মিণী এবং সেই সাথে তার কন্যা জাইমা রহমানের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সেটি নির্বাচন ভবনের সামনের সড়কে সেটি রাখা হচ্ছে। হয়তোবা আমরা যেমনটি লক্ষ্য করছি যে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন, তারেক রহমানের যে সহধর্মিণী রয়েছেন সেই সাথে তার কন্যা, আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। আপনাদের একেবারে খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি যে তারেক রহমানের যে সহধর্মিণী রয়েছেন জুবাইদা রহমান এবং সেই সাথে তার কন্যা জাইমা রহমান, তাদের গাড়িবহর কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। আমরা একটু আগে যেমনটি বলছিলাম যে তাদের গাড়িবহরটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে তাদের গাড়িবহর ইটিআই এর কার্যক্রম শেষ করে তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং সেই সাথে আপনারা লক্ষ্য করছেন রাস্তার দুধারে নিরাপত্তা এবং সেই সাথে আইনশৃঙ্খলা এবং সেই সাথে যে নেতাকর্মীদের যে ভিড়, নেতাকর্মীদের যে উৎসাহ, সেটি লক্ষ্য করছেন নিশ্চয়ই, আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং একই সাথে যেমনটি বলছিলাম যে তারেক রহমান এখন পর্যন্ত যদিও আসেননি, তবে তার যে কন্যা রয়েছে জাইমা রহমান, যিনিও ছোট এখান থেকে নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।